আমার তো মনে হয় ইন্ডিয়ান বোলিং এফার্ট ইন্ডিয়াকে আপটুডেট করেছে, যতটা না রুট করেছে। এবং সবাই মিলে আনসুল কাবোজের আজকের এভারেজ স্পিড মানাস লাবুসেনের থেকে কম ছিল, যদিও ওনার কাছে কোনো অ্যান্সার ছিল না বেসিক্যালি। তুমি যদি প্রেস এক্স্যাক্টলি কনফারেন্স দেখো, তুমি দেখলে বুঝতে পারবে যে হি ওয়াজ ক্লুলেস। নেই মানে বোলিং কোচের কোনো অ্যান্সার নেই যে তোমার টিমের একটা প্রাইম স্পিনারকে তুমি কেন 69th ওভারে বল করাতে নিয়ে আসছো। তো আমি ক্লুলেস ক্যাপ্টেন্সি, আমি বলবো ক্লুলেস স্ট্র্যাটেজি। মানে আইপিএল এর কোচিং দেখে তাকে রেড বলের কোচ বানানো হলো, তাহলে তো ডিসিশন এরকমই হবে। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে ম্যানচেস্টার থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে স্বাগত। ধন্যবাদ পার্থদা। এই প্রথমে ট্যুরের সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং দিন আজকে ছিল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। আমার মনে হলো ভারতীয় সমর্থক বা ভারতীয় পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, হুম, বাট হ্যাঁ মানে ধন্যবাদ। অবশ্যই। তোমার কি মনে হয় রুটি কি ইন্ডিয়াকে আপরুটেড করে দিল? আমার তো মনে হয় ইন্ডিয়ান বোলিং এফার্ট ইন্ডিয়াকে আপটুডেট করেছে, যতটা না রুট করেছে। তার থেকে আমাদের যে বোলিং আজকে আমরা যেটা করলাম সারা দিনে, হুম, সেই বোলিং এফার্টটা হয়তো আমাদেরকে সব থেকে বেশি এই সিরিজ, মানে 2007-এর পর থেকে আমরা এখানে সিরিজ জেতিনি। হুম, আর এবারও তাই মনে হচ্ছে যে সিরিজ জয়ের আশাটা হয়তো চলে গেল। বাট দ্য বেস্ট উই ক্যান ডু, উই ক্যান মানে আমরা সিরিজটাকে হয়তো ড্র করতে পারি। এই যে দেখছো তুমি, এখন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ম্যানচেস্টারে, যেটা কালকে যেমন বৃষ্টির সম্ভাবনা আছে, পরশুও বৃষ্টির সম্ভাবনা আছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি দিয়েও তুমি 6টা সেশন কি করে বাঁচাবে আমি জানি না, বলতে হ্যাঁ, মানে এটা খুব বলাটা মুশকিল আর কি। ঠিক ঠিক। মানে ইন্ডিয়াকে অন্তত একটা মানে বৃষ্টির সাহায্য নিতে গেলে একটা ডিসেন্ট ব্যাটিং ইন্ডিয়াকে করতে হবে ইংল্যান্ড ইনিংস ছাড়ার পর বা ইংল্যান্ড কল আউট করার পর। আমি জানি না, মানে তোমার কি মনে হয় এই জায়গা থেকে ইংল্যান্ড কি ভাবছে? আহ, ওরা কি একদম মানে আরো ইংল্যান্ড, লিগটাকে কোন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় ইংল্যান্ড চাইছে যে একবারই ব্যাট করতে, আর যারা মানে বেশি সেকেন্ড ইনিংসে ব্যাট না করতে। দে ওয়ান্ট টু ব্যাট ইন্ডিয়া আউট অফ দিস টেস্ট ম্যাচ। হুম, যদিও আমার একটু স্ট্র্যাটেজিটা সারপ্রাইজিং লেগেছে, এটাই হচ্ছে হয়তো মানে মানে আমি যদি বলছি একদম পিক বাস বল এরা যদি হতো, হুম, তাহলে হয়তো ওরা 150 রানের লিড নিয়ে ছেড়ে লাস্ট আধ ঘন্টা ইন্ডিয়াকে ব্যাটিং দিত আজকে। হুম, কিন্তু ওই বলে না বাস বল উইথ ব্রেন, এখন যেটা ওরা খেলছে আর কি, বাস বল 2.0, বাস বল উইথ ব্রেন। হুম। তো তারা চাইছে যে একটু সেফ খেলতে চাইছে, আমার মনে হলো, যদিও দরকার ছিল না আজকে। যেমন ভারতীয় ফিল্ডারদের অনেকক্ষণ ফিল্ডিং এ রাখার পর, যেটা বেসিক্যালি ইন্ডিয়া করেছিল বার্মিংহামে, সেই হ্যাঁ, জিনিসটা ইংল্যান্ড করতে পারতো। আমার মনে হয় ওটা অ্যাটাকিং মুভ হতো। ঠিক। কিন্তু যাই হোক, এবং কালকে এবার বৃষ্টি হয় যদি সকালে, তাহলে ওভারনাইট ডিক্লারেশনও করতে পারে ওরা। হ্যাঁ, সেটাও যদিও হতো। আমার মনে হয় যদি কালকে সকালবেলা থেকে বৃষ্টি না হয়, হুম, তাহলে হয়তো এসে ওরা কুইক ফায়ার ওই মানে 60 রান মতো অ্যাড করে ছেড়ে দেবে। ঠিক। তারপর যেটা ইন্ডিয়ার প্রয়োজন সেটা বোধহয় সম্ভবত একটা ডিসেন্ট ব্যাটিং এবং বরুণ দেবকে ডাকা। হ্যাঁ, দুদিনই বৃষ্টি আছে, কিন্তু দুদিনই প্যাচই রেন আছে, মানে একদম কন্টিনিউয়াস রেন নেই। হুম, তো মানে আমি সেটাই ভাবছি, মানে শুধু বৃষ্টি দিয়ে তোমার ম্যাচ বাঁচবে না। না। ম্যাচ বাঁচাতে গেলে তোমাকে ইউ নিড টু শো ইউর গ্রিট, শো ইউর অ্যাপ্লিকেশন। আমার নেপিয়ার টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে এই এখন যে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, তিনি দুদিন ব্যাট করেছিলেন। একটা ম্যাচে আমার দীপ দাশগুপ্তা, মানে আমার মনে হয় সেঞ্চুরিয়ান 2001, ইফ আই এম নট রং। পোর্ট পোর্ট এলিজাবেথ। তাছাড়া পোর্ট এলিজাবেথ, ওটা দীপদেশ গুপ্তা অ্যান্ড রাহুল দ্রাবিড়। হ্যাঁ, আর একটা টেস্ট ম্যাচ আমার মনে পড়ছে, সিডনি 2020-21 হুম, সিরিজের সিডনি টেস্ট ম্যাচটা, যেটা অশ্বিন আর ভানুমতি ভাই। মানে হানুমা বিহারি বাঁচিয়েছিল। তো ওই রকম কিছু একটা এক্সট্রা অর্ডিনারি এফর্ট লাগবে। মানে নর্মালি যেটা আমরা যে ক্রিকেটটা এখনো পর্যন্ত খেলে এসেছি, সেই ক্রিকেট খেলে এই সিরিজ তুমি বাঁচাতে পারবে না। তাহলে দেখো, আমি আমি একটা কথা বলি তোমাকে এখানে, সেটা হচ্ছে ধরো দুদিনে 180 ওভার মতো খেলা বাকি, যদি আমি ক্যালকুলেশনে যাই সেভাবে, ঠিক হুম, আছে? তো কালকে যদি ইংল্যান্ড 60-70 রানও যোগ করতে চায়, সেক্ষেত্রে 10টা ওভার লাগবে খুব মিনিমাম হলেও। হুম, হুম, 10টা ওভার অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়া যে ব্যাটিংটা করছে, 100 ওভার যদি ইন্ডিয়া ব্যাটিং করে তাহলে 100+10, 110 ওভার ব্যাটিং হয়ে গেল। এবার 100 ওভার ব্যাট করে যদি আমরা একটা 400-র মতো রান করতে পারি, হুম, তাহলে ইংল্যান্ডকে সেকেন্ড টাইম ব্যাট করতে হবে এবং হয়তো একটা 100-150 রানে এরকম একটা কাছাকাছি রান কিছু করতে হবে, টার্গেট থাকবে। এবার এটার সঙ্গে যদি আমরা
বৃষ্টিটাকে অ্যাড করি, ওই যে 70 ওভার মতো যেটা বাকি থাকছে তার মধ্যে যদি আমি বৃষ্টিটাকে অ্যাড করি, সেক্ষেত্রে তো খেলাটা মানে আমি এটাই বলতে চাইছি যে ইন্ডিয়া যে ব্যাটিং করবে সেটা তুমি যে এক্সাম্পল গুলো দিলে, ওই যে হনুমা বিহারি অ্যান্ড অশ্বিন, ওই মোডে গিয়ে ব্যাটিংটা করা উচিত, নাকি জেনারেল ব্যাটিং যেভাবে এই সিরিজে করছে যে আমরা হ্যাঁ জেনারেল ব্যাটিং করবো, 100 বার ব্যাটিং করবো, তাতে 400 রান 425 রান করবো, তারপর দেখা যাবে, মানে কি হওয়া উচিত? আহ ইটস এ গুড কোয়েশ্চেন। আমার মনে হয় ন্যাচারাল গেমই খেলা উচিত, কেন এই যে টিম, এই যে প্লেয়াররা, দে আর নট গ্রাফটার, মানে ওরা মানে ওরা ওই ওই যেটা ওদের মানে স্বভাব সিদ্ধ গেম নয়, সেইটা খেলতে গিয়ে হয়তো তারা আরো তালগোল পাকিয়ে মানে ফেলে। সেখানে একটা আরো ওদের তার থেকে তারা ন্যাচারাল গেম খেলুক অবভিয়াসলি, মানে সব মানে তার সাথে ন্যাচারাল গেমের সাথেও কিছুটা কাস্টমাইজ করা যেতে পারে গেমটাকে। আমার মনে হয় যদিও তুমি যেটা বলছো যে 100 ওভার ব্যাট করে 400 রান, আমার মনে হয় উইকেটে কিন্তু ডিফিকাল্ট হবে, কেননা এই উইকেটটা কিন্তু আমরা দেখছি যে স্পেশালি আমার পেছনে যে ওই এন্ডটা দেখছো তুমি, ফার এন্ড জেমস অ্যান্ডারসন এন্ড, সেই এন্ডে কিন্তু বল আমরা আনইভেন বাউন্স দেখেছি, মানে বল নিচু থাকছে, এবং ওইটা আরোটা যত খেলা হবে আরো কিন্তু সেটা বেশি হবে, সেই তার তার সুযোগটা ইংল্যান্ডের বোলাররা তারা পাবে। তাছাড়া আমার মনে হয় লিয়াম ডসনও একটা বড় ভূমিকা পালন করবে। অবশ্যই, অবশ্যই। আহ সেগুলো তো ঠিকই আছে, আমি জাস্ট একটা জেনারেলাইজ আইডিয়া বললাম এবার। অবশ্যই, হুম। তবে হ্যাঁ এই কারণেই কথাটা আমি বললাম, কারণ এই ট্যুরে এখনো অব্দি ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করেছে সেইটা হয়তো খানিকটা হলেও একটা ভরসা যোগাতে পারে। তো সেই জায়গা থেকেই আমার এটা মনে হচ্ছে। এবার ইন্ডিয়ান যে বোলিং, আমরা সারাদিন ধরে গতকালকে আমরা কথা বলেছিলাম যে আনসুল কাম্বোজ যে স্পিডে বল করছিলেন, যেটা নিয়ে তুমি কালকে বলেছো, বা এটাও বলেছো যে এন্টার বোলিং ইউনিটটাই কম পেসে বল করেছে বলে লেগেছে তোমার পার্সোনালি, তুমি কালকেই বলেছো। তো আজকেও সারাদিনের যে বোলিংটা দেখলে সেটা নিয়ে কি মনে হলো, মানে কেন এই ধরনের বোলিং পারফরমেন্স হঠাৎ করে, এবং সবাই মিলে আনসুল একটা কাম্বোজের আজকের এভারেজ স্পিড মানস লাবুসেনের থেকে কম ছিল, মানে অন অ্যান অ্যাভারেজ 124-125-এ বল করেছেন। টেস্ট ক্রিকেটে ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের বোলিং আমার মনে হয় মানে আমি জানি না, মানে এই 125-এ বল করে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলছেন, নিউ বলে বল এবং করছেন ইংল্যান্ডে। নতুন বলে বোলার হিসেবে, হ্যাঁ মানে এটাই তুমি একটা ফোর্থ হ্যাঁ, সিমারে মানে আমার করতে পারো। পঙ্কজ সিং এর কথা মনে পড়ে যাচ্ছিল, পঙ্কজ সিংও কিন্তু এর থেকে বেটার বোলিং করেছিলেন। হি ওয়াজ আনলাকি যে তিনি বেশি উইকেট পাননি, বাট হুম, হি ওয়াজ মানে হি বোল্ড মাচ বেটার দেন দিস। তো ঠিক। হ্যাঁ, মানে আনসুল কাম্বোজের থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা অবভিয়াসলি ফুলফিল হয়নি, এবং সেই জিনিসটা যে কেন আজকে ওভারঅল তুমি যদি দেখো, জসপ্রীত বুমরা একটা বলও 140-এর ওপরে করেননি। হুম, সব থেকে বেস্ট বোলিং আমার মনে হয় আজকের দিনে করেছে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, কিন্তু মোহাম্মদ সিরাজের এভারেজ স্পিডও কিন্তু তার নর্মাল যেটা অন মানে যেটা পোটেনশিয়াল তার থেকে অনেক কম ছিল। ঠিক। আমার মনে হয় একটা লং সিরিজের একটা ফ্যাটিক ফ্যাক্টর চলে আসছে, হুম, যেহেতু তিনটে খুব হার্ড ফর টেস্ট হয়েছে, সিরাজ প্রতিটা ম্যাচ খেলেছেন, বুমরার এটা তৃতীয় টেস্ট ম্যাচ। হুম। বাট আনসুল বা শার্দুল কেন নিজের পোটেনশিয়াল স্পিডের থেকে কমে গিয়ে তাদের এভারেজ স্পিড কম, এই নিয়ে কিন্তু আমরা বোলিং কোচ মর্নে মর্কেলকেও প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছি, তার কাছেও কোনো অ্যান্সার ছিল না। তিনি আচ্ছা। বললেন যে এই ধরনের ফ্ল্যাট উইকেটে তো অবভিয়াসলি তো আপনাকে একটু মানে ইউ হ্যাভ টু বোল লিটল বিট ফাস্ট, মানে তোমাকে যেটা হার্ড বল বলে সেই হার্ড বল করে ব্যাটসম্যানদেরকে একটু ব্যাকফুটে নিয়ে যাওয়া, এগুলো দরকার। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের মনে হলো যে খুবই খুবই মানে অ্যাভারেজ বোলিং বোলিং দেখলাম আমরা আজকে, মানে এত খারাপ বোলিং তারপরেও আমি এর আগে কখন দেখেছি ভারতীয় দলের আমার মনে পড়ছে না। মেবি ওয়েলিংটন 2020, মেবি। আচ্ছা, আচ্ছা। না, এবং তার থেকে যেটা অ্যালার্মিং ব্যাপার, একটা জিনিস হতে পারে যে মার্নি মার্কেল হয়তো তার কারণটা জানেন বা বুঝতে পারছেন, সেটা প্রেস কনফারেন্সে বললেন না, সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা যদি হয় আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এটা ওনারও অজানা থাকে, ইন্ডিয়ান বোলিং কোচ, হেড বোলিং কোচ এসে বলছেন যে আমি জানি না কেন এই ধরনের বোলিংটা হলো বা কেন তো কম স্পিডে বোলিংটা হলো, এটা তো আহ, জানি না মানে এটা কতটা ঠিকঠাক তো। হ্যাঁ, মানে এবং তিনি এটাও একটা ইন্টারেস্টিং কথা বললেন, হুম, তিনি বললেন যে একটা 5 ম্যাচের সিরিজে হুম, জন্য একটা বোলিং ইউনিটকে রেডি করা ইটস এ হুম, ভেরি ট্রিকি জব, স্পেশালি যখন তোমার বেশিরভাগ বোলার আইপিএল মতো একটা বড় একটা মানে টায়ারিং টুর্নামেন্ট খেলে এসছে, হুম, অলরেডি সবাই ফ্যাটিগড, হুম, তারপরে তাকে একটা 5 ম্যাচের সিরিজের জন্য রেডি করা
ইটস এ প্রমিনেন্ট পয়েন্ট, বাট সেই কাজটা তো ওনার বা টিম ম্যানেজমেন্টে ছিল এবং তাদের কাছে শিডিউল অনেক দিন আগে থেকে ছিল, তারা জানতেন। তাদেরকে তাহলে সেইভাবে প্ল্যান করানো উচিত ছিল, বিসিসিআই এর সাথে বসে ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে বসে সেইভাবে ওয়ার্কলোডটা ম্যানেজ করা বা সেইভাবে প্রপার প্ল্যানিং করানোটা উচিত ছিল। সেটা কিন্তু হয়নি। এখন তিনি এই মুহূর্তে সিরিজ হারার প্রাককালে এসে পড়ছেন, আমার মনে হয় না ইট ইজ ভেরি প্রফেশনাল অ্যান্সার। এবং এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। গত বছর আমরা দেখেছি ইন্ডিয়া পরপর বেশ কয়েকটা টেস্ট হেরেছে, সেইটা যদি না ঘটতো তাহলে এটা কিন্তু ডব্লিউটিসি ফাইনাল প্লাস 5 টেস্ট হতো। সেক্ষেত্রে মর্নি মার্কেল কি করতেন? এটা তো ভাবতে হবে 6টা যে টেস্ট ইন্ডিয়া হতো ফাইনাল তখন, খেলতো না, ফাইনাল খেলেনি। সেটাই 6টা টেস্ট হতো তখন। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের যুক্তি কি হতো তাহলে? তো এরকম নয় যে ওভারনাইট তুমি জানতে পেরেছো যে তোমার সামনে 5টা আর টেস্টের সিরিজ আর রয়েছে। আর আর আমরা 2021-এও দেখেছি, 2021-এ যখন ইংল্যান্ডে এখানে খেলতে এসেছিল ভারতীয় দল, 6টাই খেলতে এসেছিল, 6টা টেস্টই হবার কথা ছিল। লাস্ট টেস্টটা ম্যানচেস্টারটা পরের বছর হয়েছিল, মানে ঠিক। বার্মিংহামে হয়েছিল। তো হুম, 5টা টেস্ট ব্যাক টু ব্যাক খেলেছিল ভারত। ঠিক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জানি না মানে আর এটা যদি হঠাৎ করে সিরিজ। আমি ওনার লজিকটা বুঝতে পারলাম না, যদিও ওনার কাছে কোনো অ্যান্সার ছিল না বেসিক্যালি। তুমি যদি প্রেস এক্স্যাক্টলি, কনফারেন্স দেখো, তুমি দেখলে বুঝতে পারবে যে হি ওয়াজ ক্লুলেস। এক্স্যাক্টলি। সেই কারণেই হয়তো এই ধরনের মানে যুক্তিহীন উত্তর হয়তো দিয়েছেন। এবং আরেকটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে তুমি এই উইকেটে দুটো স্পিনার খেলাচ্ছ, ঠিক আছে, সেটারও একটা যুক্তি আছে, যেটা প্রথম দিন রিকি পন্টিংরাও বলেছেন, যেটা সরকুজারাও বলেছেন, আমাদের শোতেই তুমি বলেছো। সেক্ষেত্রে তুমি দ্বিতীয় স্পিনারকে 66 বা 67 ওভারে নিয়ে আসছো, এর লজিকটাকে। এই জিনিসটাও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটারও তিনি বললেন যে এটা ক্যাপ্টেনের কল, ওনার কাছে কোনো অ্যান্সার নেই। মানে বোলিং কোচের কোনো অ্যান্সার নেই যে তোমার টিমের একটা প্রাইম স্পিনারকে তুমি কেন 69th ওভারে বল করাতে নিয়ে আসছো। ঠিক। আর এটা যদি যখন কুলদীপ। এদিকে এরকম নয় যে তোমার বাকি বোলাররা সাকসেসফুল। হ্যাঁ, সেটা যদি হতো যে আমি বুঝতে পারতাম যে ইংল্যান্ড 400 বা 350 ফর 7 বা 8 করে দিয়েছে বাকি বোলাররা, তাহলে আমি এটা বুঝতাম যে ঠিক আছে, তার একটা যুক্তি রয়েছে, কিন্তু আদারওয়াইজ এটা কোনো যুক্তি খুঁজে পেলাম না। আর এই ওয়াশিংটন সুন্দরী 4 উইকেট নিয়েছিলেন শেষ ইনিংসে, মানে লর্ডসের সেকেন্ড ইনিংসে। ঠিক, এবং যে কারণে তাকে খেলাচ্ছ, যে এবং কারণে আজকেও বারবার বল আমার মনে হয় করছো তিনি ভালোই কুলদীপ। বোলিং করেছেন, আজকেও খুব হ্যাঁ, একটা খারাপ বোলিং করেননি। না করেননি। এবং যে কারণে তুমি কুলদীপের মতো স্পিনারকে বসিয়ে তাকে খেলাচ্ছ, তাকে যদি 67 বা 69 ওভারে নিয়ে আসতে হয়, তাহলে তো মানে তার ইউটিলিটিটা 10-15 ওভার বাদে তো একদমই নতুন একদমই বল না। ক্লুলেস ক্যাপ্টেন্সি, আমি বলবো ক্লুলেস স্ট্র্যাটেজি। গৌতম গম্ভীরের কোচিং, রেড বল কোচিং নিয়ে প্রশ্ন বরাবরই ওঠে, কেননা তিনি যখন রেড বল কোচ হয়েছেন ভারতীয় দল, তার আগে কিন্তু তিনি রেড বল কোচ হিসাবে বা রেড বল ক্রিকেটে মানে ড্রেসিং রুমে অ্যাজ এ সাপোর্ট স্টাফ তিনি কিন্তু, তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, প্রায়ার এক্সপিরিয়েন্স ছাড়াই তিনি এসছেন। তো গৌতম গম্ভীরের মানে আইপিএল এর কোচিং দেখে তাকে রেড বলের কোচ বানানো হলো, তাহলে তো ডিসিশন এরকমই হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মর্নিং ওয়াকের প্রেস কনফারেন্স থেকে আর কিছু উল্লেখযোগ্য জিনিস পাওয়া গেল আজকে? না, ওই কুলদীপের খেলানো নিয়ে যে কেন খেলানো হচ্ছে না, তিনি বেসিক্যালি বলেই দিলেন যে আমাদের ব্যাটিং ডেপথের জন্য খেলানো হচ্ছে না, আমরা চাই ব্যাটিং ডেপথ। এবার ব্যাটিং ডেপথ মানে ইয়াং ব্যাটিং লাইন আপের ওপর তুমি ভরসাই করতে পারছো না। আমি বুঝতে পারছি না, মানে এটা কুলদীপের কাজ তো উইকেট নেয়া, কুলদীপের কাজ তো ব্যাটে রান করা নয়। তুমি যদি প্রাইম উইকেট টেকারকে না খেলাও তুমি কি করবে? মানে আমি জানি হয়তো তুমি হি ওয়াজ অনেস্ট ইন দ্য প্রেস কনফারেন্স, বাট হুম, তোমার তো মানে এটা মানে থট প্রসেসটা বোঝাচ্ছে, ইটস এ ক্লিয়ার কাট হোয়াইট বল থট প্রসেস। পার্থদা, একদম, একদম, দের ইজ নো ওয়ে অ্যারাউন্ড ইট, দের ইজ নো ওয়ে একদম। অ্যারাউন্ড ইট। তোমার মনে আছে নিশ্চয়ই, আমি আমি তোমাকে মানে সিরিজের প্রথমে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমার সবসময় মনে হয় সৌরভ গাঙ্গুলি যে পদ্ধতিতে, যে থিঙ্কিং নিয়ে হোয়াইট বলে ক্যাপ্টেন্সি করতেন, গৌতম গম্ভীর ঠিক সেম থিঙ্কিং নিয়ে রেড বলে কোচিং করছেন ইন্ডিয়ান টিমে। একদমই 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 বিটস এন্ড পিসেস ক্রিকেটারের উপর ভরসা করে যতটা পারবে ব্যাটিংটাকে লম্বা করে দাও। তাতে আর যাই হোক, মানে আমাদের একটা আমার কুশন তো কাছে থাকবে আমার কোনো কাছে একটা দিকে। খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে তুমি যদি উইকেট নেওয়ার জন্য ওয়াশিংটন সুন্দরের উপর ডিপেন্ড করো, সেটা তোমাকে অনেক বেশি, অনেক ভালো ওয়েটে ডেলিভার করতে পারে কুলদীপ যাদব। তো আমাকে তাহলে অ্যাবসলিউটলি জিজ্ঞাসা করবো, অ্যাবসলিউটলি। মানে করা উচিত, আমি জানি না। যাই হোক, তবে শুধুমাত্র ওয়াশিংটন সুন্দর, যদিও তাকে সঠিকভাবে ব্যবহারও করা হলো না, সুতরাং ওয়াশিংটন সুন্দরকে কাঠগড়া গান করে কোনো লাভ নেই। উচিতও নয় সেটা। উচিত অবশ্যই, মানে প্রশ্ন তোলা উচিত থিঙ্কিং নিয়ে, ক্যাপ্টেন্সি নিয়ে এবং থট প্রসেস নিয়ে। কিন্তু একটা Today we have noticed that most of the fast bowlers, they have an average speed is
comparatively on the lower side to their potential. Someone like Anshul Kamboj, unfortunately his average speed was lower than Manas Labuschagn's. So just wondering, is there any particular reason? Is it the fatigue factor coming in? It has been a long series. We have bowled quite a bit of overs. The bowlers have to bowl quite a bit of. Look, that's a very good question, and that's something that we definitely also trying to get our heads around. On a surface where it gets a little bit flatty, you need a little bit of energy behind the ball, and I think that's definitely one of the factors for us so far in our bowling innings. Is just getting that little bit of extra zip off the wicket to create the opportunities for caught behind an LBW. But yeah, I mean, to look at the workloads of guys like Siraj and those sort of guys, they've had heavy workloads. Unsure that's his first test match so far, and it's important for us that we wanted to grow and develop a nice fast bowling unit. So not too much to judge on that. But yeah, I think it is also a heavier sort of outfield, but in terms of commitment and effort that the guys have put in, I don't think we can fault that. But it's just that that's a good point you made. You need that little bit of energy on the ball on good surfaces where the ball at times is not doing as much. Thank you. তোমাকে শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আজকে একটা কোথাও স্ট্যাট দেখছিলাম, সেটা হচ্ছে হেডিংলেতে যত পার্সেন্টেজ টোটাল ডেলিভারি, যত পার্সেন্টেজ বুমরা 140+ বোলিং করেছেন, সেটা লর্ডসে নেমেছে, এখানে এসে এখনো অবধি দেখা যাচ্ছে না প্রায়। তো কোথাও কি মনে হয় এত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরে গিয়েও মানে এরকম লম্বা সিরিজের জন্য বুমরা এত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা সত্ত্বেও নট ফিট এনাফ? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা করা হয়েছে প্রেস কনফারেন্স, এবং তার কথা মানে মর্নে মর্কেলের কাছে কোনো জবাব ছিল না। এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কোয়েশ্চেন করা হয়েছে যে তোমার প্রাইম বোলার 140-এর উপরে বল করতে পারছে না। ইটস এ ফ্যাটিক ফ্যাক্টর বেসিক্যালি পার্থদা। ইটস এ লং সিরিজ, আর এই মানে এত লম্বা 5 দিনের টেস্ট ম্যাচ খেলার মানে বেশি এক্সপিরিয়েন্স ভারতীয় দলের নেই। ঘরের মাঠে খেলা হয় 3.5 দিন 4 দিনে খেলা শেষ হয়ে যায়, এবং অস্ট্রেলিয়াতেও 5 দিনে শেষ সেশন পর্যন্ত কিন্তু খুব কম টেস্ট ম্যাচই গিয়েছিল অস্ট্রেলিয়াতেও। তো আমার ইট ইজ দ্য ফ্যাটিক ফ্যাক্টর, ইট ইজ নাথিং বাট দ্য ফ্যাটিক ফ্যাক্টর। 3টে হার্ড ফট টেস্ট ম্যাচ খেলার পর তোমার বোলাররা মানে মানে পুরোপুরি মানে ক্লান্ত হয়ে গেছে আর কি বেসিক্যালি। ভেবেছিলাম আগের প্রশ্নটাই শেষ, কিন্তু তোমার উত্তর বাধ্য করছে আমি তাই আরেকটা প্রশ্ন করতে। সেটা হচ্ছে, আমি জানি তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে ওখান থেকে, সেটা হচ্ছে যে তার জন্য কি শিডিউলটাও খানিকটা দায়ী? তোমার কি মনে হয় 5 টেস্টের সিরিজের জন্য শিডিউল তো দুটো টেস্টের মাঝখানে আমরা দেখলাম যে গ্যাপ ছিল, 9 দিনের গ্যাপ, একদিন ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড টেস্টের মাঝখানে 8 দিনের গ্যাপ। না শিডিউল তো ঠিক, সেটা কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরো 3rd and 4th এর মাঝে তুমি যদি দেখো 4th and 5th এর মাঝে যে গ্যাপ, বা 2nd and 3rd এর মাঝে যে গ্যাপ, 3 দিনের জাস্ট একটা গ্যাপ উইথ দ্য ট্রাভেল টাইম। তো এইগুলো কি কোথাও সেটা তো তোমার কাছে শিডিউল আগে থেকে ছিল। বিসিসিআই ইসিবির সাথে কথা বলে সেই শিডিউলটা তুমি আগে থেকে কেন ব্যাপারটা নিয়ে বসনি? বিসিসিআই শিডিউল যখন রিলিজ হয় তার আগে দুটো বোর্ড ইন্টারনালি ডিসকাস করে যে এই শিডিউলটা আমরা ঠিক আছে কি নেই। সেই সময় তুমি কেন পয়েন্ট আউট করনি? এখন পয়েন্ট আউট করে সেই সময় হয়তো ভাবা হচ্ছিল যে ইন্ডিয়া টিম ওখান থেকে ফিরে এলে পরবর্তী আরেকটা টি20 সিরিজ অ্যারেঞ্জ করা যেতে পারে। সেই সময় তো ভাবা হচ্ছিল যে ইংল্যান্ডে খেলা 4 দিন করে, 4 দিন 3 দিনের খেলা, 3.5 দিন 4 দিনের খেলা হবে, তো আমরা এমনিতে একটা করে রেস্ট পাবো, এক্সট্রা ডে। এনিওয়েজ, আমরা হয়তো শুধুমাত্র দিনের পর্যালোচনার বাইরে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বললাম। তো দেখা যাক আপাতত আগামীকাল কি খেলা হয় এবং কতটা ওয়েদার ভারতকে সাথ দেয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বোধহয় হতে চলেছে আগামীকাল এবং পরশুর জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সন্দীপন। আবার কালকে দিনের শেষে দেখা হবে।